আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। পিত্তথলিতে পাথর আমাদের দেশের প্রেক্ষাপটে খুব সাধারণ একটি জটিলতা, এবং অনেক ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না আমাদের শরীরের মধ্যে কোনো পাথর রয়েছে কিনা, কিংবা পিত্তথলিতে কোনো পাথর বাসা বেঁধেছে কিনা। তবে কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে, কখন সতর্ক হবেন, এবং সঠিক সময়ে সতর্ক না হলে কি ধরনের জটিলতা হতে পারে, পিত্তথলি পাথরের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বা কি। আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যিনি সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জামাল নাসির, যিনি সার্জারি বিভাগে কর্মরত রয়েছেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। মোহাম্মদ জামাল আবু নাসির। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্যার, খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। শুরুতে একটু জানতে চাই যে পিত্তথলি আমাদের শরীরে আসলে পিত্তথলির অবদানটা কি, মানে কি কাজ করে এবং কি কারণে এটি এত গুরুত্বপূর্ণ? পিত্তথলি বলতে গেলে তার আগে আরেকটু বলতে হয় লিভার। লিভার মানবদের সবচেয়ে বড় সলিড অর্গান। এটি প্রতিদিন 500 রকমের কাজ করে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে পিত্তরস বা পাচক রস তৈরি করা, সেটি পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে খাবার হজমের সহযোগিতা করা। কিন্তু এই পিত্তরসটা লিভার থেকে সরাসরি খাদ্যনালীতে না গিয়ে কিছু সময়ের জন্য পিত্তথলিতে গিয়ে জমা থাকে। যখন পিত্তথলিতে জমা হয় তখন পিত্তথলি সেই তার ভিতরে জমে থাকা রসটাকে ঘনীভূত করে, তার গুণগত মান বৃদ্ধি করে, এবং আমরা যখন খাবার গ্রহণ করি তখন সে একটা নির্দিষ্ট সংকেত পাওয়ার পরে স্কুইজ করে তার ভিতরে থাকা রসটাকে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। অর্থাৎ স্টোরেজ অর্গান বলতে পারেন, কিছু সময়ের জন্য জমা রাখা। আচ্ছা, বাট একটা ভুল ধারণা আছে আমাদের দর্শকদের যে পিত্তথলি হয়তো বা পিত্তরস তৈরি করে, পিত্তথলি ফেলে দিলে পিত্তরস কোথায় পাওয়া যাবে। ডেফিনেটলি এটি রং কনসেপ্ট। পিত্তরস সবসময় লিভার তৈরি করে, এটি শুধুমাত্র ধারণ করে বা কিছু সময়ের জন্য জমা রাখে। আচ্ছা আচ্ছা। তো মানে এটি না থাকলে আমাদের শরীরে কি ক্ষতির কোনো কারণ রয়েছে কিনা? ডেফিনেটলি প্রতিটি অর্গানই খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো একটা অর্গানকে তখনই স্যাক্রিফাইস করি সেই অর্গানটা থাকা অবস্থায় কতটা সমস্যা তৈরি করে, কতটা ক্ষতি করতে পারে, আর এটি ফেলে দিলে তার কতটা বা কতটুকু ক্ষতি হতে পারে। এই দুটাকে মেজার করে আমরা যখন দেখি স্যাক্রিফাইস বা ফেলে দেওয়াটাই বেটার, তখনই আমরা ফেলে দেই। বেসিক্যালি পৃথিবীতে সবচেয়ে বেশি যে অপারেশনটা হয় সেটি হচ্ছে পিত্তথলি পাথরের অপারেশন। আচ্ছা, তার মানে আক্রান্তের ঝুঁকি তো অনেক ব্যক্তি রয়েছে। ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে র্যাঙ্কিং 1 সার্জারি হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। আচ্ছা আচ্ছা। আর এর কারণ হলো পিত্তথলির পাথর খুবই কমন একটি রোগ। জি স্যার, এই যে পিত্তথলি পাথর এত কমন একটি রোগ, জানবো অধ্যাপক ডাক্তার জামাল আবু নাসির স্যারের কাছে। স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে এত ব্যক্তি কি কারণে পিত্তথলি পাথর জনিত জটিলতায় আক্রান্ত হচ্ছে? আচ্ছা, আসলে পিত্তথলির পাথর হওয়ার প্রধান কারণ হচ্ছে চর্বি জাতীয় খাবার খাওয়া। চর্বিতে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এই উপাদানগুলো রয়েছে। এই উপাদানগুলোর যত আধিক্য হবে বাইরে পিত্তরসে, তত বেশি কিন্তু পিত্তথলির পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখা যাচ্ছে বর্তমানে আমাদের দেশে বা সারা পৃথিবীতে আমাদের চর্বি জাতীয় খাবার, ঘি, মাখন, তারপর বিভিন্ন ধরনের স্পাইসি ফুড, এছাড়া বিভিন্ন ফাস্টফুড, এগুলোর কিন্তু খাওয়ার প্রবণতা কিন্তু বাড়ছে। আচ্ছা, দেখা যায় এখন রাস্তার মোড়ে মোড়েই এই ধরনের দোকান পাওয়া যাচ্ছে এবং সবাই হরদম খাচ্ছে, যার কারণে দেখা যায় যে আমাদের শরীরে রক্তের মধ্যে কোলেস্ট্রল মাত্রা বেড়ে যাচ্ছে, পিত্তরসে কোলেস্ট্রল মাত্রা বেড়ে যাচ্ছে, যার কারণে পিত্তথলি হওয়ার ঝুঁকিটা বাড়ছে। এছাড়াও আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে স্থূলতা, মোটা হয়ে যাওয়া। দেখা যাচ্ছে যে ঘরে ঘরে কিন্তু এখন শুধু ঘরে ঘরে বাংলাদেশে কি সারা পৃথিবীতেই এখন মোটা মানুষের সংখ্যা বাড়ছে। তো যারা মোটা তাদের এইটার হওয়ার সম্ভাবনাটা বেশি। এছাড়াও দেখা যাচ্ছে এখন বাচ্চাদের বলেন বা
যারা ইয়াং বয়সে তাদের মধ্যে কিন্তু শাকসবজি ফলমূল এগুলো খাওয়ার কিন্তু প্রবণতা অনেক কম। সেই তুলনায় কিন্তু মাংস জাতীয় ফাস্টফুড এগুলোর প্রতি প্রবণতা অনেক বেশি। তো যার কারণেই দেখা যাচ্ছে সারা পৃথিবীব্যাপী, বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই কিন্তু পিত্তথলি হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। তাছাড়াও আমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে যাচ্ছে। আচ্ছা। বাচ্চারা দেখেন, বাচ্চারা থেকে শুরু করে ইয়াং জেনারেশন সবাই কিন্তু সারাক্ষণ দেখা যায় মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুক এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। শরীর অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, যার কারণে দেখা যায় যে তার শরীরের স্থূলতা বৃদ্ধি পাচ্ছে, চর্বি বেড়ে যাচ্ছে, এবং এগুলোর কারণে কিন্তু পিত্তথলির পাথরের যে প্রবণতা সারা পৃথিবীব্যাপী এবং বাংলাদেশও বেড়ে যাচ্ছে। এবং খুব চমৎকারভাবে স্যার বলছিলেন যে আমাদের জীবনযাপন পদ্ধতিতে খানিকটা পরিবর্তন হয়েছে, পরিবর্তিত জীবনযাপনের কারণে বাড়ছে, কিন্তু আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা? আমরা আসলে নারীরা কি কোনোভাবে এগিয়ে রয়েছে কিনা? ডেফিনেটলি স্যার যেগুলো বললেন এগুলো হচ্ছে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পাথর হয়। বাট আপনাকে যদি আমি আরেকটু সহজভাবে বলি যে আসলে পাথরটা কিভাবে ফরমেশন হয়, তাহলে আরও ক্লিয়ার হবে। এটা বোঝানোর জন্য আমি এভাবে বলি যে আমরা যখন শরবত বানাই, যে এক গ্লাস পানিতে একটা নির্দিষ্ট মাত্রায় চিনি দেই, তখন আমরা গুলি এটা শরবত খাই। কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি আমরা চিনি দেই, সেটি একটা পর্যায়ে গিয়ে দানা আকারে তলানিতে জমতে থাকে, স্ফটিক আকারে জমতে থাকে। পিত্তথলিতেও ঠিক একই রকম ঘটনা ঘটে। পিত্তথলিতে জমে থাকা যে পিত্তরস, তার 90% হচ্ছে পানি, 10% হচ্ছে সলিড পদার্থ। আচ্ছা। তার মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, পিত্ত লবণ, কোলেস্টেরল, ফসফোলিপিড। এই যে পিত্তরসের ভিতরে যে কোলেস্টেরল, তার একটা প্রবণতা হচ্ছে পিত্তথলিতে তলানি আকারে জমতে থাকার চেষ্টা করা। কিন্তু পিত্ত লবণ সে জমতে দেয় না, সে সর্বদা এটাকে দ্রবীভূত অবস্থায় রাখে। ওই যেটা বলছিলাম, বেশি মাত্রায় লবণ হলে, লবণ বা চিনি হলে যেমন নিচের দিকে তলানি আকারে জমে, ঠিক তেমনি যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তলানি আকারে জমে। তাহলে এখানে তিনটি ঘটনা। যদি পিত্তথলির ভিতরে জমে থাকা পিত্ত রসের ভিতরে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়, তখন সে তলানি আকারে জমে পিত্ত পাথর তৈরি করবে। দ্বিতীয়ত, যদি কোনো কারণে কোলেস্টেরলের মাত্রা 1 বাট পিত্ত লবণের মাত্রা কোনো কারণে কমে গেছে, আচ্ছা, তাহলে কিন্তু তলানি আকারে জমবে। তৃতীয়ত, প্রতিবার খাবার গ্রহণের সময় পুরো পিত্তথলি স্কুইজ করে পুরো পিত্তরসটাকে পাঠিয়ে দেয় খাদ্যনালীতে। কিন্তু কোনো কারণে যদি এই পিত্তথলি সঠিকভাবে ফাংশন না হয়, আচ্ছা, কাজ করতে না পারে, তাহলে প্রতি মুহূর্তেই কিছু না কিছু পিত্তরস থলিতে জমা থাকবে। এভাবে জমতে জমতে একটা পর্যায়ে গিয়ে কোলেস্টেরলও ঠিক আছে, পিত্ত লবণও ঠিক আছে, বাট পিত্তথলির পর্যাপ্ত ফাংশন না থাকার কারণে তলানি আকারে জমবে। মোটা থাকে তিনটি কারণ। আচ্ছা, আচ্ছা, কোলেস্টেরলের মাত্রা যদি বেড়ে যায়, পিত্ত লবণের মাত্রা যদি কমে যায়, পিত্তথলি যদি পর্যাপ্ত ফাংশন না করে। এই তিনটি ঘটনা কাদের ক্ষেত্রে বেশি ঘটে? ফিমেলদের ক্ষেত্রে ঘটে। আচ্ছা। এই জন্য আমরা বলি 5F মূলত পিত্তথলি পাথর হওয়ার জন্য দায়ী। 5F, প্রথম F হলো ফিমেল পেশেন্ট, সেকেন্ড F হলো ফার্টাইল ফিমেল, অর্থাৎ যে মা বোনেরা অলরেডি মা হয়েছেন অথবা মা হওয়ার সম্ভাবনা আছে। থার্ড F হলো যাদের এইজ 40-র কাছাকাছি, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে 30 থেকে 40 এই এইজের ফিমেলদের বেশি হয়। ফোর্থ F হলো ফ্যামিলি হিস্ট্রি যাদের পজিটিভ, আচ্ছা, অর্থাৎ যাদের পরিবারের অন্যান্য সদস্যদের পিত্তথলিতে পাথর আছে, অন্যদের হওয়ার সম্ভাবনাও থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। 5F হলো ফিমেলদের ভিতরে, তার মধ্যে যাদের স্কিন একটু ফেয়ার স্কিন, আমরা ফর্সা ত্বক বলি, আচ্ছা, তাদের পাথর হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা খুব সংক্ষেপে বলি যদি 5F কারো ভিতরে থাকে, তাদের পাথর হওয়ার ঝুঁকি বেশি। তাহলে কি মেল এখানে তো আসেনি, তাদের কি হবে না? হবে। গবেষণায় দেখা গেছে প্রতি 3 জন মহিলাদের এগেইনস্টে মাত্র 1 জন পুরুষের পিত্তথলিতে পাথর হয়। এজন্য আমরা অনেক সময় বলি পিত্তথলি পাথর এটি একটি মহিলাদের রোগ, মহিলাজনিত রোগ। আর স্যার যেগুলো বলছিলেন, এই ঘটনাগুলো কেন ঘটে, কেন কোলেস্টেরলের মাত্রা বেশি হবে, কেন পিত্ত লবণের মাত্রা কমে যাবে বা কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে, এগুলো হচ্ছে পরিস্থিতি। ফ্যাটি ফুড বেশি খাওয়া, কায়িক পরিশ্রম না করা। আর ফিমেলদের ক্ষেত্রে কেন ঘটে? ফিমেলদের শরীরে এস্ট্রোজেন এন্ড প্রজেস্টিন নামক দুটি হরমোন থাকে। আচ্ছা, এই দুটি হরমোনই পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। কিভাবে? এই এস্ট্রোজেন এন্ড প্রজেস্টিন কম্বাইন্ডলি পিত্তথলিতে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, পিত্ত লবণের মাত্রা কমিয়ে দেয়, আবার পিত্তথলিকে পর্যাপ্ত পরিমাণে কাজ করতে দেয় না। এজন্য আপনি দেখবেন আমাদের দেশে যখন মা বোন, আমাদের ফিমেল পেশেন্ট
মা হতে চলছেন বা মা হচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তাদের বারবার পেটে ব্যথা হয়। আচ্ছা, কারণ কি, মেয়েদের শরীরে সবচেয়ে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টিনের পিক লেভেল হচ্ছে যখন সে প্রেগন্যান্ট থাকে, ওই সময় সবচেয়ে তার ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টিনের লেভেলটা বেশি থাকে। আচ্ছা, এ কারণে ওই সময়ই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং পিত্ত লবণের মাত্রা কমে যায়, আচ্ছা। তখনই আস্তে আস্তে তলানি আকারে জমতে থাকে। এ কারণে অনেক সময় ওই সময় পেটে ব্যথা হয়। কিন্তু যেটা হয়, ইউটেরাস বা জরায়ুটা যেহেতু তার ভিতরে একটি বেবি আছে, ওটি যেহেতু বড় হতে থাকে, পেটের বেশিরভাগ জায়গা দখল করে থাকে, এই বড় ইউটেরাসের কারণে পিত্তথলিটা কম্প্রেসড হয়ে উপরের দিকে পড়ে থাকে। আচ্ছা, এই সময় আল্ট্রাসাউন্ড করলে অনেক সময় বোঝা যায় না। পাথরটা শনাক্ত হয় না। এই কারণে আমরা মনে করি যে এটা হয়তো খুব গুরুত্বপূর্ণ তথ্য। মানে এই প্রসঙ্গটাতে আপনার কাছে আসবো, কিন্তু অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের স্যারের কাছে একটা বিষয় জানতে চাইবো যে স্যার, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে আক্রান্তের ঝুঁকিতে কারা, স্যার বারবার বলছিল যে নারীরা এগিয়ে রয়েছে এবং পুরুষেরাও আক্রান্ত হয়, কিন্তু বংশ পরম্পরায় লাইক আমার পরিবারের কোনো সদস্য এই পিত্তথলিতে পাথরে আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে ওই পরিবারের সদস্যটি কতটুকু আক্রান্তের ঝুঁকিতে এগিয়ে থাকবে? আসলে এরকম কোনো স্টাডি আমার জানা নেই, তবে ফ্যামিলিয়ার চেয়ে বা জেনেটিক যেটা বলে যে বংশ পরিক্রমার চেয়ে ডক্টর মোস্তাফিজ যে 5টা ফ্যাক্টরের কথা বললো সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী। আসলে এ ব্যাপারে যদি মোস্তাফিজ জি, আমি একটু যোগ আপনি করতে চাই। স্টাডি যদি বলেন, যতগুলো স্টাডি আছে যে পিত্তথলিতে পাথরের পেশেন্টের পরিমাণ কত, আচ্ছা, যাদের বয়স 20-এর উপরে এ ধরনের প্রতি 100 জনের মধ্যে 15 জনের পিত্তথলিতে পাথর থাকে। আচ্ছা, আচ্ছা, তার মানে আমার এই হাউজে এখানে যদি 100 জন মানুষ আমরা এখন থাকি, প্রত্যেকের আল্ট্রাসাউন্ড করলে কমপক্ষে 15 জনের পিত্তথলিতে পাথর আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই 100 জনের মধ্যে মাত্র 10 থেকে 12 জনের সিমটমস বা উপসর্গ থাকবে, বাকি আচ্ছা। 80 থেকে 85% মানুষের কোনো উপসর্গ থাকবে না। আচ্ছা, আর যাদের উপসর্গ থাকে না তাদের ক্ষেত্রে বলা হয় সাইলেন্ট গলস্টোন বা উপসর্গবিহীন পিত্তথলির পাথর, আর যাদের উপসর্গ থাকবে তাকে বলা হয় উপসর্গযুক্ত পিত্তথলির পাথর। স্যার, এই যে উপসর্গযুক্ত পিত্তথলির পাথর, উপসর্গগুলো আসলে কেমন প্রকাশ পেতে পারে? ডক্টর মোস্তাফিজ বলছিলেন যে আসলে শতকরা 100 জনের মধ্যে 80 জন রোগীর কিন্তু কোনো ধরনের উপসর্গ থাকে না। সাধারণত দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যে পেট ব্যথা শুরু হলো, ফার্মেসিতে যায়, একটা গ্যাস্ট্রিক ওষুধ খায় বা ব্যথার ওষুধ খায়, তখন ব্যথা কমে যায়, অথবা কোনো কারণে আলট্রাসোনোগ্রাফি করতে গেলে হয়তো বা পিত্তথলির পাথর ধরা পড়ে। বাকি যে 20% বা 15% যাই বলি আমরা, এদের কিছু উপসর্গ দেখা দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে উপরের পেটে ব্যথা। আচ্ছা, সেটা মাঝ বরাবর হতে পারে বা ডান দিকেও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ডান দিকে ব্যথা হয়, আর ব্যথাটা শান্ত কামড়ানো ব্যথা, একটু পরপরই ব্যথা হবে, আবার ছেড়ে দেবে, আবার ব্যথা হবে, ছেড়ে দেবে, এভাবেই হয়। এর পাশাপাশি রোগীর বমি বমি ভাবটা থাকতে পারে, অনেক সময় পেটটা একটু পেট ফাঁপা আমরা বলি, সেটা থাকতে পারে। বিশেষ করে চর্বি জাতীয় খাবার, মাংস দ্রব্যাদি, ফাস্টফুড, এগুলো খেলে, বা অনেক সময় দেখা যায় বিরিয়ানি খেলো বা রাতে পোলাও খেলো, এগুলো খাওয়ার পরে কিন্তু অনেক সময় ব্যথাটা বেড়ে যায়। এগুলি সাধারণত প্রধান উপসর্গ, যেগুলো দেখে অনেক সময় আমরা মনে করি যে হয়তোবা ওই রোগী পিত্তথলির পাথর আক্রান্ত হয়ে থাকতে পারে। স্যার, এই যে মূল উপসর্গগুলো, এগুলোর বাইরে অ্যাসোসিয়েটেড আর কি ধরনের উপসর্গ থাকতে পারে যেগুলো বুঝবে একজন ব্যক্তি তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি? আমরা জানবো বিস্তারিত। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। যে উপসর্গগুলো কি প্রকাশ পেতে পারে যদি পিত্তথলিতে পাথর থাকে? আপনি বলছিলেন ব্যথাবিহীন উপসর্গ থাকতে পারে, বা পিত্তথলিতে পাথর থাকে কিন্তু সেটা ব্যথাবিহীন। সাইলেন্ট যদি সাইলেন্টলি থাকে এবং আমরা বুঝে উঠতে না পারি, এটা কি কোনো জটিলতার কারণ হতে পারে কিনা? ডেফিনেটলি, যে যখন উপসর্গবিহীন বা সাইলেন্ট স্টোন শনাক্ত হয়, অধিকাংশের ক্ষেত্রে কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। তবে ক্ষেত্র বিশেষে আমরা চিকিৎসা করিয়ে নিতে বলি, যাদের ক্ষেত্রে এই সাইলেন্ট স্টোন সমস্যা তৈরি করতে পারে ভবিষ্যতে। এরকম কারা? যেমন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, যাদের হিমোলাইটিক ডিজিজ আছে, থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ, যাদের ফ্যামিলিতে পিত্তথলি ক্যান্সারের পেশেন্ট আছে, এবাদেও যাদের লিভার ডিজিজ বা কার্ডিয়াক ডিজিজ আছে, হয়তোবা ভবিষ্যতে কার্ডিয়াক ডিজিজ বা লিভার ডিজিজ এগুলো যেহেতু সময়ের সাথে সাথে আরো বেশি বাড়তে থাকে, সেই সময় যদি একুট কন্ডিশন বা তীব্র প্রদাহ হয়, হঠাৎ করে চিকিৎসা নেওয়াটা কিন্তু একটু জটিল। অনেক মেডিসিন বন্ধ করে রাখতে হয়, যেহেতু
যারা কার্ডিয়াক মেডিসিন খায় তাদের কিছু মেডিসিন থাকে রক্তকে পাতলা রাখার জন্য। এখন যে কোনো অপারেশনই কিছু না কিছু ব্লিডিং হয়, একুট কন্ডিশনে যখন আমরা একটা তাৎক্ষণিক সার্জারি করতে চাই তখন কিন্তু ওই মেডিসিনটা বন্ধও রাখতে পারছি না, আবার সার্জারি করাটাও দরকার। এই সকল ক্ষেত্রে এই জন্য যারা কার্ডিয়াক ডিজিজের পেশেন্ট অথবা লিভার ডিজিজের পেশেন্ট তারা সাইলেন্ট অবস্থায় সার্জারি করে নেওয়াটাই বেটার। আচ্ছা, কিন্তু আমরা তো বুঝে উঠতে পারি না বা আমরা পরীক্ষা করাই না, দেখা যায় অন্য কোনো টেস্ট করাতে গিয়ে বা পেটের কোনো ব্যথা হয়েছে বা অন্য কোনো কিছু করতে গিয়ে দেখা যায় এটা ধরা পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কারা সচেতন হবেন এবং কতদিন পর পর পরীক্ষা করার পরামর্শ দেবেন? ডেফিনেটলি গলস্টোন শনাক্তকরণের জন্য কোনো বিধিবিধান নেই যে আপনি এটা নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করে এটা জেনে নেবেন, কারণ এটা কোনো ম্যালিগন্যান্ট বা ক্যান্সার করে ডিজিজ না, এটা বিনাইন ডিজিজ। ও যদি পাথর হয় সে নিজের থেকেই আপনাকে জানিয়ে দেবে। তার যেটা আমাদের জামাল স্যার বলছিলেন যে তার পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা ব্যথা হবে অথবা একটু ভারী খাবার খাওয়ার পরে পেটটা ফাঁপা বা ভারী ভারী অনুভব হবে অথবা হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হবে। এবং গ্যাস্ট্রিকের সমস্যাটা এমন যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেও তার গ্যাস্ট্রিকের সমস্যা কমছে না, তখন কিন্তু বুঝে নিতে হবে হয়তো বা তার পিত্তথলিতে পাথর আছে। এই প্রসঙ্গ ভেদে আমি একটু স্যারের কাছে যেতে চাই যে স্যার অ্যাসিডিটির ওষুধ খাচ্ছে কিন্তু ব্যথা কমছে না, আসলে কখন আমরা বুঝবো যে এটা পিত্তথলির পাথরের ব্যথা এবং কখন বুঝবো এটা অ্যাসিডিটির কারণে বা গ্যাস্ট্রিকের কারণে? আসলে এই দুইটা গ্যাস্ট্রিকের ব্যথা এবং পিত্তথলির পাথরের ব্যথা এটা বেসিক্যালি ডিফারেন্ট করা বা আলাদা করে বলা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তবে সাধারণত যে উপসর্গ দিয়ে আমরা সাধারণত আলাদা করি সেগুলো হচ্ছে দুই ক্ষেত্রে কিন্তু ব্যথাটা উপরে পেটেই হয়, তবে সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ব্যথাটা সাধারণত মাঝ বরাবর হয়, আর যেটা পিত্তথলির পাথরের ব্যথা সেটা সাধারণত ডান দিকে বেশি হয়। পুরো পেটে ব্যথা ছড়ায় যাওয়ার প্রবণতা খুবই কম, ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থায় এই দুইটা সাইটই হয়। আর পিত্তথলির ব্যথাটা অনেকটা কামড়ানো ব্যথা, কিছুক্ষণ পর পর আসবে ছেড়ে দিবে, কিছুক্ষণ পর পর ছেড়ে দিবে। আর গ্যাস্ট্রিকের ব্যথাটা অনেকটা মনে হচ্ছে যে জ্বালা পড়া, বলে যে আবার বুকটা জ্বলে যাচ্ছে, উপরে পেটটা জ্বলে যাচ্ছে, এরকম বার্নিং পেন আমরা বলি। আর পিত্তথলির পাথরের যে ব্যথাটা এটা সাধারণত চর্বি জাতীয় খাবার, আমি আগেও বলেছি চর্বি জাতীয় খাবার খেলে বাড়ে বা তৈলাক্ত ভাজা পোড়া খাবার খেলে সাধারণত ব্যথাটা দেখা দেয় বা বাড়ে। অন্যদিকে গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিক দুই ধরনের আছে, একটা গ্যাস্ট্রিক আলসার আছে আর একটা হচ্ছে ডিউডেনাল আলসার আছে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রায় 97% ক্ষেত্রে কিন্তু এটা ডিউডেনাল আলসার। তো অধিকাংশ রোগী কিন্তু ডিউডেনাল আলসারেই ভোগে। তো ডিউডেনাল আলসারের ব্যথাটা সাধারণত খালি পেটে হয়, সকালে ঘুম থেকে ওঠার আগে আগে অথবা গভীর রাতে অথবা সন্ধ্যার সময় যখন পেটটা খালি থাকে তখন সাধারণত ব্যথাটা অনুভূত হয়। আর আগে বলেছে এটা অনেকটা জ্বালা পড়া ব্যথাটা, আর ব্যথা কমা। গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত গ্যাস্ট্রিক ওষুধ খেলে অনেকটাই কমে যায়, কিন্তু পিত্তথলির ব্যথা কিন্তু গ্যাস্ট্রিক ওষুধ মানে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে সে কিন্তু কোনোভাবে ব্যথাটা খুব একটা মানে স্যার এই ধরনের উপসর্গগুলো থাকলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি যে চিকিৎসকের কাছে যাই না, একদম ফার্মাসিতে গিয়ে ব্যথানাশক ওষুধ খাচ্ছি, সিরাপ খাচ্ছি, অ্যাসিডিটি কমানোর বা অনেক ধরনের মেডিসিন নিজের মতো করে কিনে খাচ্ছি। বিষয়গুলোকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করতে চান, এগুলো কতটুকু যৌক্তিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু? শুধু দেখেন যে পেটে হালকা ব্যথা হলেই যে ফার্মাসিস্ট বা ঔষধের দোকানগুলোতে যাচ্ছে তা না। আমাদের বাংলাদেশের রেওয়াজটাই হচ্ছে এরকম, যখনই কোনো ধরনের উপসর্গ হয় প্রথমত আমরা ফার্মেসিতে যাই। আমরা প্র্যাকটিস করতে গিয়ে আমরা এমন একটা পরিস্থিতির শিকার হই যে আমাদের কাছে যখন রোগীরা আসে, বিশেষ করে কোনো ক্যান্সারের পেশেন্ট, দেখা যাচ্ছে যে স্টেজ 3 বা 4-এ আসে। কেন? মানবদের যে কোনো অঙ্গের ক্যান্সারেরও যে উপসর্গ, প্রাথমিক পর্যায়ের যে উপসর্গ খুবই মৃদু থাকে, এত কম বা হালকা থাকে যে একটু ব্যথার ঔষধ, একটু গ্যাস্ট্রিক ওষুধ খেলেই কমে যায়, কিন্তু ক্যান্সার তো থেকে যাচ্ছে। এই অবস্থায় কি হয়, সময়ের সাথে সাথে ক্যান্সার বাড়তে থাকে, স্টেজ 1 থেকে 2-তে যায়, তখন সে ফার্মেসি থেকে ব্যথার ওষুধ খাচ্ছে। একদমই। এরপরে যখন স্টেজ 3-তে যায় তখন তার ওই ব্যথার ওষুধে কমছে না, তখন আমাদের কাছে আসেন। এমন একটা পরিস্থিতি হয় তখন কোনো চিকিৎসা থাকে না, অপারেশন করার সুযোগ থাকে না, ইভেন কেমোথেরাপি নেওয়ারও সুযোগ থাকে না। এই জন্য আমি বলবো অবশ্যই প্রাথমিক পর্যায়ে আপনি কারো পরামর্শ নিতে পারেন, কিন্তু যে কোনো সমস্যা হলে ডেফিনেটলি আপনি কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেবেন, তাহলেই আপনি ভালো থাকবেন। সে হবে সবচেয়ে আপনার প্রিয় বন্ধু, প্রিয় পরামর্শক। কারণ হচ্ছে পেটে হালকা ব্যথা হলে
সিম্পলি পেটের একটা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমেই এটি শনাক্ত করিয়ে নেওয়া যায় যে তার পিত্তথলিতে কোনো পাথর আছে কিনা। যদি না থাকে তাহলে সিম্পলি এটা হয়তোবা গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার যেটি বলেন। এজন্য আমি বলবো যে কোনো পেশেন্টের মৃদু উপসর্গ থাকা অবস্থায় আপনারা একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। নিঃসন্দেহে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের স্যার, একটি বিষয় জানতে চাইবো আপনার কাছে যে আমরা তো দেখি যে কোনো একজন ব্যক্তির পেটে ব্যথা হয়েছে, ডিজিজ শনাক্ত হয়েছে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে, স্যার যেমনটি বলছিল শনাক্ত করার জন্য একটা ছোট্ট পরীক্ষা আল্ট্রাসোনোগ্রামই যথেষ্ট, কিন্তু বেশিরভাগ প্রত্যন্ত এলাকার মানুষেরা ঝাড়ফুঁক, ওঝা কিংবা কবিরাজ কিংবা হোমিও চিকিৎসকের প্রতি আস্থা রাখেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমাদের চেম্বারে যে রোগীগুলো আসে, অনেকেই আসে, সে বলে যে স্যার আমার তো পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, কোনো মেডিসিন আছে কি যেটা খেলে আমার এটা চলে যাবে, গলে যাবে বা থাকবে না? তো আবার অনেকেই আছে যে চিকিৎসা করে আসছে, বিশেষ করে যেটা বেশি হয় সেটা হোমিওপ্যাথিক ডাক্তার, যে আমি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পর উনি মেডিসিন দিছে, আমি খাচ্ছি। তো অনেক সময় আবার সে বলে যে না আমি তো অনেক দিন খেলাম, কয়েক বছর হয়ে গেল, কিন্তু আমার তো ব্যথা কমে না। এবং অনেক সময় তারা বারবার আল্ট্রাসোনোগ্রাফি করে, এসে তারা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখায় যে স্যার এখন কত আছে সাইজ। আমি যখন হোমিওপ্যাথিক ওষুধ শুরু করছি তখন সাইজ ছিল এত সেন্টিমিটার বা এত মিলিমিটার, এখন স্যার কত, তা বাড়লো না কমলো? তো আসলে এক কথা যদি বলতে যাই, পিত্তথলির পাথরে কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো হয় না, আমি এখন পর্যন্ত কাউকে পাই নাই। অনেকে আবার মেডিসিনের ডাক্তারের কাছে যায়, তারও এক ধরনের মেডিসিন দেয়, সেটা নিয়েও আসে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যায় যে খুব একটা ভালো রেজাল্ট হয়, বা মেডিসিন খেয়ে ভালো হয়ে গেছে আমি কিন্তু এরকম পাই না এক কথা বলতে গেলে। আলটিমেট অপারেশনে যেতেই চায়, যেতেই হয়। যে মুস্তাফিজ একটু আগে বলছিল, আসলে পিত্তথলির পাথর হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে কোলেস্টেরল স্টোন, যার মধ্যে 50 থেকে 90% শতকরা কোলেস্টেরল থাকে, এছাড়া বাইল সল্ট, বাইল পিগমেন্ট, বাইল অ্যাসিড থাকে। আর একটা আছে মিক্সড, যার মধ্যে কোলেস্টেরল সহ বাইল সল্ট, বাইল পিগমেন্ট এই উপাদানগুলো থাকে। আর হচ্ছে পিগমেন্ট স্টোন, এর মধ্যে ব্ল্যাক স্টোন আছে, ব্রাউন স্টোন আছে, এর মধ্যে কোলেস্টেরল সহ বাইল সল্ট, বাইল পিগমেন্ট এগুলো থাকে, সল্ট থাকে, অ্যাসিড থাকে। সাধারণত কোলেস্টেরল যে স্টোনগুলো আছে ওগুলোর মধ্যে কোলেস্টেরলের মাত্রা যেহেতু বেশি থাকে, এই স্টোন যদি হয় সেক্ষেত্রে এক ধরনের মেডিসিন আছে যেটা খেলে অনেক সময় গলতে পারে। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্টোন আকার ছোট হতে হবে। কিন্তু যদি বাকি যে 3 ধরনের স্টোনের কথা বললাম সেগুলো যদি হয়ে থাকে বা আকার যদি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই মেডিসিনটা কাজ করবে না। এছাড়াও কখন মেডিসিন কাজ করবে, কখন করবে না, এবং কোন ক্ষেত্রে আসলে সার্জারি প্রয়োজন সেটা যেমন নির্ধারণ করে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, কিন্তু চিকিৎসকের প্রতি আস্থা রেখে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমগুলো সম্পর্কে আমরা দর্শকদের জানাবো। আসলে কারা সচেতন হবেন, কোন কোন উপসর্গ উপস্থিত থাকলে একজন ব্যক্তি চিকিৎসকের কাছে যাবেন এবং কিভাবে শনাক্ত করবে। একটা বিষয় জানতে চাই যে একজন ব্যক্তি পিত্তথলিতে পাথর শনাক্ত হয়েছে এবং যখন চিকিৎসা পদ্ধতির অপশনগুলো আসে, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির কি কি সুবিধা রয়েছে এবং এই পদ্ধতিতে যদি অপারেশন করে থাকে তাহলে বেনিফিট কি কি? চিকিৎসার যে বেস্ট যে অপশন সেটি আসলে কোনো অঞ্চল ভেদে আলাদা হয় না। যে কোনো ডিজিজের ক্ষেত্রে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট থাকে, যে বেস্ট ট্রিটমেন্ট। হয়তোবা অঞ্চল ভেদে ট্রিটমেন্টের ভেরিয়েশন করে নিতে হয়, কিন্তু বেস্ট ট্রিটমেন্ট বা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি। অর্থাৎ পেটে 3টে বা 4টি ছোট ছোট ছিদ্র করে ক্যামেরা ঢুকিয়ে অন্য কিছু ইনস্ট্রুমেন্টের মাধ্যমে পিত্তথলিটাকে তুলে আনা হয়। আমাদের এখানে একটা মিসকনসেপশন আছে যে পেশেন্টরা প্রায়ই আমাদের কাছে এসে প্রশ্ন করেন যে আমার উপসর্গ আছে বাট পাথরের সাইজ তো ছোট, তাহলে আমি কেন অপারেশন করব? আচ্ছা, এজন্য আমি বলতে চাই যে ছোট স্টোন যদি উপসর্গ তৈরি করে সে বেশি জটিলতা তৈরি করবে। তাহলে আমাকে জানা দরকার যে আসলে পিত্তথলির পাথর কি কি জটিলতা তৈরি করতে পারে। একদমই। পিত্তথলি পিত্তরস ধারণ করে, সেটি পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। তার মানে হলো পিত্তথলিতে থাকা পাথর পিত্তরসের সাথে সে নালীতেও যেতে পারে। তাহলে এই পিত্তথলির পাথর 2 ধরনের উপসর্গ তৈরি করতে পারে, পিত্তথলির ভিতরে এবং বাহিরে। ভিতরে কি উপসর্গ তৈরি করতে পারে? একুট কোলেসিস্টাইটিস হতে পারে, একুট প্রদাহ, হঠাৎ পেটে ব্যথা, জ্বর, বমি, সাথে সাথে হসপিটালে ভর্তি হতে হয়। অথবা ক্রনিক কোলেসিস্টাইটিস, মাঝে মাঝে ব্যথা হয়, মেডিসিন খায়, কমে যায়। অথবা কোনো একটা স্টোন গিয়ে পিত্তথলি নালী সংযোগস্থলে আটকে গিয়ে
পিত্তথলির ফোড়া হতে পারে, যেটাকে বলে এম্পাইমা গলব্লাডার, আচ্ছা, বা পিত্তথলির পচন ধরে যেতে পারে, গ্যাংগ্রিনাস কি কোলেসিস্টাইটিস, ভয়ঙ্কর ইভেন তথ্য। ফেটেও যেতে পারে। আমরা অনেক আচ্ছা। পেশেন্ট পাই যে গ্যাংগ্রিন হয়ে ফেটে গেছে, আইসিইউতে নেওয়া লাগে। অন্যদিকে এই পাথর আবার শিফট করে নালীতে চলে যেতে পারে। কোনগুলো যাবে নালীতে? বড় পাথর কিন্তু থলি থেকে নালীতে যাবে না। যত স্টোন ছোট হবে সে তত বেশি নালীতে যাওয়ার সম্ভাবনা থাকবে। নালীতে গেলে কি হবে? আগে একটা রোগ ছিল শুধু থলির পাথর, যখন আচ্ছা। নালীতে গেল তখন রোগ হলো দুটো, থলির পাথর, নালীর পাথর। একদম। আগে একটা চিকিৎসা লাগতো, এখন চিকিৎসা লাগবে দুইটা। নালীতে পাথর গিয়ে কি করবে? জন্ডিস করতে পারে, জ্বর আসতে পারে। এই পাথর নালীর আরো নিচের দিকে নেমে এসে যেইখানে প্যানক্রিয়াস থাকে ওখানে ট্রমা ফ্রিকশন করতে পারে, যেটাকে বলা হয় একুট প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, আর প্যানক্রিয়াটাইটিস হচ্ছে আমাদের পেটে যত ধরনের রোগ আছে সব রোগেই কিছু না কিছু ব্যথা তৈরি করে। সবচেয়ে যে রোগের কারণে তীব্র ব্যথা হয় সেটি হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, সুতরাং স্টোনের সাইজ কোনো ম্যাটার না, উপসর্গ তৈরি করলেই আপনাকে সার্জিক্যাল পদ্ধতি অর্থাৎ ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, আচ্ছা। ছিদ্র করে এই অপারেশনে যেতে হবে। একদম শেষ প্রান্তে আছি, স্যারের কাছে ছোট করে শুনবো যে আমরা তো ছিদ্র করে অপারেশন করছি, ছিদ্র করে অপারেশন করার আসলে এই যে প্রযুক্তিগত উন্নয়ন, এটাকে আপনি দর্শকের কাছে কিভাবে ব্যাখ্যা করতে চান? দর্শকরা তো ভয়ে অপারেশন করতে চায় না, ছোট করে শুনুন। আসলে অপারেশন মানে ভয়। আমি জীবনে হাজার হাজার অপারেশন করেছি, মোস্তাফিজ করেছে, কিন্তু আমাকে যদি বলা হয় যে না কালকের এই একটা ডিজিজ আপনার ধরা পড়েছে, আপনাকে অপারেশন করতে হবে, আমিও কিন্তু ভয় পাবো। নিঃসন্দেহে। কিন্তু ভয়কে জয় করতে হবে। যেটা সার্জারি ছাড়া সম্ভব নয় ওটা মেডিসিনে যাবে না। মেডিসিন দিয়ে পিত্তথলি পাথর ভালো হয় না, এর অলরেডি এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। একমাত্র চিকিৎসা অপারেশন, কোনো কথা নেই এখানে। তাহলে আমাকে অপারেশন করতে হবে। তাহলে যেটা মোস্তাফিজ বলল, এটা কিন্তু অত্যন্ত সর্বাধুনিক পদ্ধতি। মাত্র 4টা বা 3টা ছিদ্র করে আমরা অপারেশন করি, এবং এমন হয় যে সকালে অপারেশন করে বিকেলে বাসায় চলে যায়। এত সিম্পল অপারেশন হয়ে গেছে। অনেক সুবিধা। এবং এখন এই অপারেশন সাধারণত পুরো অজ্ঞান করেই করা হয়, তো অনেকে ভয় পায় যে আসলে অজ্ঞান করলে আবার জ্ঞান ফিরে আসবে কিনা। আচ্ছা। এটাই মেইন ভয়ের কারণ আসলে। তো এখন কিন্তু অ্যানেস্থেশিয়ার বেশ প্রযুক্তি উন্নতি হয়েছে, আমাদের এক্সপার্ট ডক্টর অ্যানেস্থেসিওলজিস্ট কিন্তু অনেক আছে বাংলাদেশে। অনেক। সুতরাং সেই ভয়টা আসলে না থাকাই ভালো। আর মাত্র 4টা ছিদ্র করে অপারেশন করা খুব একটা আপনার কি সুবিধা, মোটামুটি আলোচনা কিছু হয়েছে, তেমন ব্যথাও থাকে না, ইনফেকশনও কম কাটা ছেঁড়া দীর্ঘ সময় হাসপাতালে থাকা কাটা অতি ছেঁড়া তাড়াতাড়ি বাদে বাসায় ফিরে যেতে রক্তপাত পারে। বিহীন, রক্তপাত হচ্ছে না, তারপরে পেইনলেস সার্জারি, হসপিটালে স্টিং টাইম মাত্র 6 ঘন্টা থেকে 24 ঘন্টা। 6 ঘন্টা পরেই সে খেতে পারে, 6 ঘন্টা পরেই সে বাসায় যেতে পারে। একজন গৃহিণী দ্বিতীয় দিনেই সে তার ঘরের যে কাজগুলো করতে পারে। একটা ছোট্ট প্রশ্ন থাকবে এর প্রেক্ষিতে, যে অনেকের প্রশ্ন থাকে অপারেশন করে যদি পিত্তথলিটা ফেলেই দেয়া হয় তাহলে কি স্বাভাবিক জীবনযাপন করতে পারবো কিনা, খাবার হজম করতে পারবো কিনা? একদম ছোট্ট করে শুনবো স্যার। অবশ্যই পারবে। যেটা হয়, যেহেতু পিত্তথলিটা সে রস ধারণ করত, এখন যেহেতু পিত্তথলি নেই, লিভার পিত্তরস তৈরি করে নালীর মাধ্যমে সরাসরি খাদ্যনালীতে পাঠিয়ে দেবে। এজন্য প্রথম কিছুদিন অর্থাৎ অপারেশনের করার প্রথম 1 মাস একটু তৈলাক্ত খাবার বা রিচ ফুড অ্যাভয়েড এই করবে। জায়গাটাতে যদি সচেতন হতে পারে তাহলে হয়তো বা প্রত্যেকটি ব্যক্তি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। definitely. দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন জীবনযাপন পদ্ধতিতে একটুখানি পরিবর্তন আনি নিজেদের খাদ্যাভ্যাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।